আমার মন বসে না শহরে পাথরের নগরে, তাই তো এলাম হাওরে, তাই তো এলাম হাওরে। রেডি? আল্লাহ! নিতুরে না পাইলে পুরো টাঙ্গুয়ার হাওর বরবাদ কইরা দিমু। জিল্লু, মাল দে। বস বস, মাল তো নাই, গ্যাস্ট্রিকের ওষুধ আছে, দেবো? গ্যাস্ট্রিকের ওষুধ? শালা সিল্লি করে দিলি। আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না। তবে আমি মনে করি যে বৃষ্টি ছাট বছরে কোনো একটা সময় সব কাজ ব্যস্ততা ফেলে নিজেকে উপলব্ধি করতে হলে এরকম দূরে ফাঁকা একটা জায়গায় আসা উচিত সবার। সুনামগঞ্জ ভ্রমণের আজকের পর্বে আমরা একটা বিস্তারিত ভিডিও বানিয়েছি। এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে টাঙ্গুয়ার হাওরে হাউসবোটে করে ভ্রমণ করতে হয় এবং তার পাশাপাশি কোন কোন জায়গা আপনারা এই বোট ভ্রমণে দেখতে পাবেন, সাথে কি কি খাবার থাকছে তারও তথ্য রয়েছে, আর পাশাপাশি খরচের তথ্য তো রয়েছেই। তাহলে চলুন না শুরু করি আজকের এই বিস্তারিত ভিডিও। আমরা অবশেষে সাহেব বাড়ির ঘাটে চলে এসেছি। বন্ধুরা, এটাই হচ্ছে সেই বিখ্যাত সাহেব বাড়ির ঘাট, আর এখান থেকে কিন্তু অনেক নৌকা সেই টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে ছেড়ে যায়। আপনারা যারা প্যাকেজে যেতে চান তারা প্রি বুকিংয়ের মাধ্যমে এখান থেকে নৌকায় উঠতে পারেন। আপনারা যখন টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করবেন তখন বিভিন্ন ঘাট থেকে নৌকায় চড়তে পারবেন। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত ঘাট হচ্ছে সুনামগঞ্জের সাহেব বাড়ির ঘাট। এছাড়াও রয়েছে আরো বেশ কয়েকটা ঘাট। তবে এই ঘাট থেকে নৌকায় চড়তে হলে আপনাদেরকে অবশ্যই বর্ষাকালে টাঙ্গুয়ার হাওর ঘুরতে হবে, কারণ অন্য সময় এই নদীতে পানি থাকে না। তখন এই ঘাট থেকে সরাসরি টাঙ্গুয়ার হাওর ভ্রমণে যাওয়া যায় না। আর ওই সময়গুলোতে আপনাদেরকে নৌকায় চড়তে হবে তাহিরপুরের ঘাট থেকে। আর এবারের ট্যুরে আপনাদেরকে ভিন্ন অভিজ্ঞতা দেওয়ার জন্য আমরা কিন্তু তাহিরপুর ঘাট থেকেই নৌকায় চড়ব। বন্ধুরা, সকালেই আপনাদেরকে সাহেব বাড়ি ঘাটটা ঘুরিয়ে দেখিয়েছি, আর এখন আমরা চলে এসেছি মল্লিকপুর ঘাটে। এখানেও অনেকগুলো নৌকা রয়েছে। এটা হচ্ছে ওয়েটিং লাউঞ্জ, বিশেষ করে যারা ট্যুরিস্ট এখানে বেড়াতে আসেন তারা সকালে এখানে ওয়েট করার জন্য এই জায়গাটা বানানো হয়েছে। এগুলোর সমস্ত বোটে চড়েই আপনারা কিন্তু টাঙ্গুয়ার হাওর থেকে শুরু করে যেসব স্পট রয়েছে সেখানে ঘুরতে পারবেন, তবে এগুলোর প্যাকেজ রেট একটু বেশি। আমরা অবশেষে আমাদের মেইন টাঙ্গুয়ার হাওর ট্যুর এক্সপ্লোর করতে যাচ্ছি। তারপরে বলো আমাদের আজকে ট্যুর প্ল্যান কি? আজকে ট্যুর প্ল্যান হচ্ছে তাহিরপুর হয়ে আমরা রওনা হব। আমাদের লেগুনা অপেক্ষা করবে কিছুক্ষণ পরে, আমরা লেগুনাতে উঠবো। লেগুনাতে উঠে সোজা চলে যাব তাহিরপুর ঘাটে। ঘাটে ওঠার পরে আমরা সোজা আমাদের জার্নি শুরু করব। আচ্ছা রূপক, আমাদের এই পুরো ট্যুর প্ল্যানে কি কি সেগমেন্ট থাকতেছে? আজকের দিনে হচ্ছে প্রথমে আমরা যাব ওয়াচ টাওয়ার, টাঙ্গুয়ার হাওর হয়ে, দেন দ্বিতীয় গন্তব্য হচ্ছে নীলাদ্রি লেক। টেকের ঘাটে আমরা রাতে ওখানে থাকবো এবং ওখানে হচ্ছে আমরা রাতে থেকে লাকমাছড়া বা নীলাদ্রিতে আবার একটু সময় পার করে দেন চলে যাব বারিক্কা টিলা, তারপরে হচ্ছে শিমুল বাগান এবং জাদুঘাটা নদীতে সেই নীল পানিতে, নীল জলরাশিতে আমরা ডুব দিয়ে ঝাপাঝাপি করে দেন আবার চলে যাব তাহিরপুরে এবং তারপরে আমাদের ট্রিপ ইনশাল্লাহ শেষ হবে। বন্ধুরা, আমাদের লেগুনা চলে এসেছে, আমরা এখন আমাদের লেগুনাতে উঠবো। অবশেষে আমরা লেগুনায় উঠেছি, গাদাগাদি অবস্থা। আমরা এখন সুনামগঞ্জ থেকে যাত্রা শুরু করেছি। এটা হচ্ছে সুরমা ব্রিজ। এখন এই ব্রিজ পার হয়ে এখন চলে যাব সরাসরি তাহিরপুর, মাঝখানে পড়বে বিশম্বপুর, এই সেই বিখ্যাত সুরমা ব্রিজ। সুনামগঞ্জ থেকে আপনারা দুই পদ্ধতিতে টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করতে পারবেন। একটি হলো সুনামগঞ্জের যে কোনো ঘাট থেকে আপনারা সরাসরি নৌকায় চেপে টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করতে পারেন,
আর দ্বিতীয় পদ্ধতিটি হলো আপনারা লেগুনা কিংবা সিএনজি যোগে সর্বপ্রথমে তাহিরপুর চলে যাবেন। তারপরে ওখানে ঘাটে অবস্থিত যে কোনো বোটে চেপে আপনারা টাঙ্গুয়ার হাওর ঘুরে আসতে পারেন। মূলত তাহিরপুর হচ্ছে একেবারে সুনামগঞ্জের শেষ সীমানা, এরপরে হচ্ছে ভারত। আর এই পুরো জায়গাটা হচ্ছে ভাটি অঞ্চল, আর সমস্ত পাহাড়গুলো কিন্তু ভারতের ভেতরে অবস্থিত। পাহাড় যেখানে শেষ হয়েছে ওখানেই কিন্তু আমাদের এই সুনামগঞ্জ শুরু হয়েছে। এই পথে যেতে যেতে দুটো উপজেলা পড়ে, একটা হচ্ছে বিশম্বপুর আর এরপরে সর্বশেষ উপজেলা হচ্ছে তাহিরপুর। অবশেষে আমরা বিশম্বপুর চলে এসেছি। দিগন্ত বিস্তৃত বিলের ভেতরে সবুজের সমারোহ দেখতে হলে আপনাদেরকে অবশ্যই বিশম্বরপুর আসতে হবে। মূলত সুনামগঞ্জের বিখ্যাত বিলগুলো এখান থেকেই শুরু হয়েছে, আর বর্তমানে আমরা এই জায়গা দিয়েই ছুটে চলছি। বর্তমানে আমরা বিশম্বরপুর বাজারে রয়েছি, আর এই জায়গা থেকে যতই আপনারা তাহিরপুরের দিকে যেতে থাকবেন ততই আপনাদের চোখে পড়তে শুরু করবে ওই মেঘালয়ের পাহাড়গুলো। মনে হবে যেন পাহাড়গুলো আস্তে আস্তে কাছে চলে আসছে। এখান থেকে তাহিরপুরের দূরত্ব প্রায় 7 কিলোমিটার, আর তাহিরপুরের কাছাকাছি আসতেই আমাদের চোখে পড়ল অবারিত বিল। আর কিছুদিন পরপরই ভারতের পানির কারণে এখানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। তখন এই সকল রাস্তাঘাট সব ডুবে যায়, আর বন্যার পানির কারণে প্রায় প্রতি বছরই রাস্তা নতুন করে মেরামত করতে হয়। পুরো অবশেষে আমরা তাহিরপুর বাজারে চলে এসেছি। এখান থেকে আমরা এখন ঘাটে যাব, আর ঘাটে আমাদের নৌকা অপেক্ষা করছে। বন্ধুরা, এটা হচ্ছে তাহিরপুর মূল বাজার। বাজারের এই দিকে রয়েছে বেশ কিছু হোটেল, আগে লোকজন এসে এখানে থাকতো। আর এইখানে একটা ঘাট রয়েছে, তার সামনে একটা দোকান রয়েছে। সাধারণত নৌকায় যেহেতু 2 দিনের জন্য যেতে হয়, তাই নিত্য প্রয়োজনীয় যেসব জিনিস আপনাদের দরকার সেগুলো আপনারা নিয়ে নিতে পারেন। বেশিরভাগ জিনিসই নৌকায় থাকে, তবে কোল্ড ড্রিঙ্কস, চিপস, স্ন্যাক্স আইটেম এগুলো যদি আপনারা চান সেক্ষেত্রে আপনারা নিয়ে নিতে পারেন। বন্ধুরা, এখানে আইসক্রিম রয়েছে, আর আমি একটা হতাশাজনক আইসক্রিম নিয়েছি, 5 টাকা দাম। অবশেষে আমরা আমাদের প্রয়োজনীয় স্ন্যাক্স আইটেম নিয়ে নিলাম। ছেলেটা অনেক স্ন্যাক্স আইটেম নিছে। আচ্ছা, এগুলো কে খাবে? তুমি একা? না, আমরা সবাই মিলে খাবো। বিশ্বাস হচ্ছে না। কেউ নেয় ট্রিপে এসে? না না, আমার বিশ্বাস হচ্ছে না আসলে ব্যাপারটা। আপনারা যারা গাড়ি নিয়ে আসতে চান তারা কিন্তু এখানে পার্কিং করে রাখতে পারবেন। ভাই, আপনাদের এখানে গাড়ি পার্কিং এর সিস্টেম কি? যারা ঘুরতে আসেন তারা গাড়ি এখানে রাইখা তারা টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যান। প্রতিদিনের জন্য চার্জ কিরকম? প্রাইভেট কার 200 টাকা, আর হাইএক্স নোহা এগুলো 300 টাকা। আজকে রেখে গেলেন, কালকে সপুর 12টা পর্যন্ত 300 টাকা। যদি দুপুর পরে আসেন তাহলে এক্সট্রা চার্জ উঠে আর কি। সেক্ষেত্রে কত? 100 টাকা উঠে। 100 টাকা করে, মানে তার মানে আমরা ওই যে সন্ধ্যার সময় আসলে আমাদের 400 টাকা পড়তেছে। জি জি জি। আর প্রাইভেটের জন্য 300 টাকা পড়ছে। পার্কিং লট পার হয়ে এখানে কিন্তু অসংখ্য নৌকা পার্কিং করা রয়েছে। আমরা এখন ঘাটে চলে এসেছি। পুরা ঘাট জুড়ে আসলে অসংখ্য নৌকা আপনারা দেখবেন। দুরন্ত, হাউস বোট, আরও অনেক রকমের আছে, কলম্বাস। অবশেষে আমরা আমাদের নৌকার উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের নৌকার নাম হচ্ছে তালুকদার বাড়ি। আমরা যেন তেন বোটে উঠি না, তালুকদার বংশের লোক আমরা। ওই বোট ছাড়া আমাদের আসলে উঠতে ভালো লাগে না। এটা হচ্ছে আমাদের বোট। উপরে ওঠার সিঁড়ি, এবং উপরের পরিবেশটাও খুব চমৎকার। এখানেও কিন্তু একদম চমৎকার সিট রয়েছে ঘুমানোর জন্য, ছাতা রয়েছে, বেশ বড় ছাতা, উপরে বসে উপভোগ করতে পারবেন। এবং এখানে কিছু কিছু বাচ্চারা আছে, ওদের ডায়রিয়া হয়েছে। না না, পানি স্বল্পতা। ও, পানি স্বল্পতার জন্য। আমরা ডিহাইড্রেশন। আমরা ভাবছিলাম যে আসলে স্যালাইন কিন্তু শুধু যে ডায়রিয়ার জন্য খাওয়া হয় তা কিন্তু না। বন্ধুরা, অবশেষে আমাদের নৌকা ছেড়েছে। আমরা এখন বৌলা নদীতে রয়েছি। প্রচণ্ড রোদ, আজকে একদম কাঠফাটা রোদ উঠেছে, প্রচণ্ড গরম। তবে আসার কথা হচ্ছে আমাদের নৌকায় কিন্তু প্রচুর বড় বড় ছাতা রয়েছে, পাশাপাশি আর্টিফিশিয়াল ঘাসও রয়েছে। অবশেষে আমাদের নৌকা যাত্রা শুরু করেছে, আর এখান থেকে সরাসরি আমরা যাব টাঙ্গুয়ার হাওরে। এই ঘাট থেকে আপনারা বিভিন্ন মাধ্যমে কিন্তু এই হাওরে যেতে পারবেন।
চাইলে আপনারা ওই যে স্পিড বোটে যেতে পারবেন ওরকমের, আবার চাইলে আপনারা এখান থেকে ট্রেডিশনাল ট্রলারে যেতে পারবেন, আবার প্যাকেজ সিস্টেমেও যেতে পারবেন, আবার ইন্ডিভিজুয়ালি এরকম লাক্সারি বোট ভাড়া নিয়েও যেতে পারবেন। তবে যেভাবেই যান না কেন এক এক ক্ষেত্রে এক এক রকম ভাড়া পড়বে। টাঙ্গুয়ার হাওর ভ্রমণ মানেই হচ্ছে আলাদা একটা রোমাঞ্চ। এর মূল কারণ হচ্ছে এই যাত্রাটা পুরোপুরি নৌপথে করতে হয়। এই পথে চলতে চলতে কখনো আপনাদেরকে পাড়ি দিতে হবে নদী, কখনো বা বিশালাকায় হাওর। আর প্রায়শই আপনাদের চোখে পড়বে জলজ উদ্ভিদ, যেগুলো হাওরের বুকে পানির নিচে অবলীলায় দাঁড়িয়ে রয়েছে। আর তার পাশাপাশি দূরের ওই মেঘালয়ের পাহাড়গুলো যেন আপনাকে হাতছানি দিয়ে ডাকবে। পাহাড় এবং জলরাশির অপূর্ব দর্শন চাইলে আপনাদেরকে অবশ্যই এই টাঙ্গুয়ার হাওরে আসতেই হবে। বন্ধুরা, বর্তমানে আমরা রুমে চলে এসেছি। আর রুমের সবচেয়ে বড় বিশেষত্ব যেটা, সেটা হচ্ছে এখানে চমৎকার দুটো জানালা। এখন পর্দা লাগিয়ে রেখেছি, কিন্তু আসল মজাটা কিন্তু পর্দার ওপারে। এটাই হচ্ছে ফিল, হাওরের ভিতরে একটা রুমে বসে থাকা আর বসে বসে জানালা দিয়ে হাওর দেখা। আর এর মধ্যে যদি আপনারা জানালাটা খুলে দেন তাহলে তার কোনো কথাই নেই, অবারিত ভিউ। পুরো বডি স্ট্রাকচার কিন্তু কাঠ দিয়ে তৈরি করা। আর আপনারা প্রত্যেকটা রুমের সাথে পাবেন চার্জিং সকেট এবং প্লাগ রয়েছে, এগুলো দিয়ে আপনারা এই ফ্যান লাইট এগুলো জ্বালাতে পারবেন। এখানে কিন্তু একটা ফ্যানও রয়েছে। এই রুমগুলোর ব্যাপার হচ্ছে আপনারা সব সময় ইলেকট্রিসিটি পাবেন, যদিও এটা একটা ভ্রাম্যমাণ সিস্টেম, এই কারণে এখানে জেনারেটরের ব্যবস্থা থাকে। আর বিশেষ করে নৌকা যখন ট্যাকের ঘাটে থাকে ওই সময় ইলেকট্রিসিটির লাইন দেওয়া হয়, ওই সময় আপনারা মোবাইল চার্জিং থেকে শুরু করে সব কিছু করতে পারবেন। তবে নর্মালি যে জেনারেটরের লাইন থাকে ওই লাইনে আসলে মোবাইল চার্জ দিলে অনেক সময় মোবাইলের প্রবলেম হয়, তাই আপনারা চার্জ না দিলেও ভালো। তবে ইলেকট্রিসিটির লাইন কিন্তু আপনারা সারা রাত পাচ্ছেন। আমাদের ট্রিপের প্রথম দিন রাতে এসে আপনারা সারা রাত ধরে চার্জ দিতে পারবেন, ইলেকট্রিসিটির ফুল ফ্যাসিলিটি পাবেন। এবং এভাবে জানালার পাশে বসে বসে হাওরের বাতাস খেতে খেতে পুরো জার্নিটা আপনারা উপভোগ করতে পারবেন। বন্ধুরা, এই রুমে কিন্তু একটা অ্যাটাচড ওয়াশরুম রয়েছে। আগের যে নৌকাগুলো ছিল সেগুলোতে কিন্তু অ্যাটাচড ওয়াশরুমের ব্যবস্থা ছিল না, একটা কমন ওয়াশরুম ছিল। বাট এখনকার যে লেটেস্ট নৌকাগুলো, এটার সুবিধা হচ্ছে প্রতিটা রুমের সাথে একটা করে অ্যাটাচড ওয়াশরুম রয়েছে। এই রুমের সাথে এই অ্যাটাচড ওয়াশরুম রয়েছে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে কিন্তু হাই কমোড রয়েছে, শাওয়ার রয়েছে, ফ্লাশ রয়েছে, বালতিতে গোসলও করতে পারবেন। হাইজিন সিস্টেম খুব ভালো, টিস্যুর ব্যবস্থাও রয়েছে। ওভারঅল বাথরুমের এনভায়রনমেন্টটাও কিন্তু অত্যন্ত চমৎকার। এবং ছোট্ট একটা গ্লাসও রাখা হয়েছে মোটামুটি ভেন্টিলেশনের জন্য। আর এখানে একটা বাতি রয়েছে, ওয়াশরুমে আপনাদের যখন বাতি প্রয়োজন হবে সেটাও জ্বালাতে পারবেন। তাহিরপুর থেকে টাঙ্গুয়ার হাওর যেতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। মোটামুটি আপনারা 2 ঘন্টার ভেতরেই চলে যেতে পারবেন। আর যেতে যেতে উপভোগ করতে পারবেন হাওরের চমৎকার দৃশ্যাবলী। তবে আপনারা যদি সেই সুনামগঞ্জ থেকে নৌকায় করে যাত্রা শুরু করেন তাহলে কিন্তু 5 থেকে 6 ঘন্টার মতো লেগে যাবে, কারণ নদী পথে বরাবরই বেশি সময় লাগে। আপনারা যখন এই নৌকায় করে প্যাকেজে যাত্রা করবেন তখন কিন্তু প্রথম দিন আপনাদেরকে 5 বেলা খাবার দেওয়া হবে, অর্থাৎ 3 বেলা রেগুলার খাবারের সাথে 2 বেলা নাস্তাও দেয়া হবে। আর সফরের দ্বিতীয় দিনে আপনাদেরকে 4 বেলা খাবার দেয়া হবে। আর এই খাওয়া দাওয়ার জন্য রান্নাবান্নার ফ্যাসিলিটি কিন্তু সব রয়েছে নৌকার পেছনের দিকে, অর্থাৎ একটা ভাসমান সংসার আপনারা বলতে পারেন। মোট কথা, আপনারা শুধু ঘুরবেন আর কোনো কিছু নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না। বন্ধুরা, অবশেষে আমরা টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারে চলে এসেছি। এখানে আমরা নামবো, গোসল করব, প্রচুর চিল এবং মাস্তি হবে।
হচ্ছে সেই ওয়াচ টাওয়ার। আর এখানে আসলে আপনারা অনেক নৌকা পাবেন, এই নৌকায় চড়ে চড়ে আপনারা ঘুরতে পারবেন। এখানে প্রতিটা নৌকায় কিন্তু প্রচুর লাইফ জ্যাকেট আছে গোসল করার জন্য। আর আমার সাথে বরাবরের মতো সেই দুষ্টু ছেলেটার আর একটা ছোট ভাই আছে। আমরা এখন কোথায় যাব? ওয়াচ টাওয়ারে যাবো। না, আমি গোসল করবো। তুমি? গোসল করবো। না, তুমি ওয়াচ টাওয়ারে যাবো বললো তো। ওয়াচ টাওয়ার থেকে গোসল করবো। আচ্ছা আচ্ছা, ওখান থেকে লাভ দিবা? একদম ডিরেক্ট। আচ্ছা, দেখা যাক। তোমরা সবাই মারামারি করবা, যে জিতবে তার নৌকা। আচ্ছা আচ্ছা, দেখি কোনটা নেওয়া যায়। বন্ধুরা, এখানে আসলে আপনাদের লাইফ জ্যাকেট পরাটা বাধ্যতামূলক, যদি সাঁতার জানেন তারপরও। কারণ হচ্ছে আপনারা অনেকক্ষণ ভেসে থাকতে হবে, লাইফ জ্যাকেট পরে নেওয়াটাই শ্রেয়। এখানে আসলে লাইফ জ্যাকেট পরাটা বাধ্যতামূলক। আর অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট না করলে যেটা হয়, এই গলার উপরে এইভাবে উঠে যায় পানির প্রেশারে। এই জন্য এটাকে একটু টান দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। তাতে হবে কি, বডির সাথে এটা লেগে থাকবে। পারফেক্ট। এখন আমরা নৌকায় উঠবো। এই হচ্ছে আমাদের নৌকা, এখানে বাচ্চারা উঠছে। ভালো আছো? হ্যাঁ। কি নাম তোমার? মুক্সিদুর। একটা ফাটাফাটি গান হবে? এই হই হই কাণ্ড রই রই ব্যাপার। কি অবস্থা সবার? ভালো আছি। রেডি? বসে না শহরে পাথরের নগরে, তাই তো আইলাম হাওরে, তাই তো আইলাম হাওরে। আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখি আমার পিঞ্জিরাই লাগে। এই হাওর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখি আমন পিঞ্জিরাই সুখের পৌঁছি জাগে। আরে পাতাম যদি তাই কাজাইতাম এই হাওরের পারে, ঝিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবন তারে। আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে, তাই তো আইলাম হাওরে, তাই তো আইলাম হাওরে। বন্ধুরা, এখানে আসলে আপনারা অনেক ভাসমান দোকান পাবেন। এখানে চা পাওয়া যায়, বিভিন্ন চিপস আইটেম পাওয়া যায়। এই চা কত করে? 10 টাকা। আর এই চিপস? চিপস 15 টাকা। লাভ দিলাম, কিন্তু এখানে পানি নাই, একটা সমস্যা। রেডি? 1 2 3। মানুষ সাঁতার পারে না, তার কাছে হলো পানি হলো আজরাইল। রেডি? 1 2 3। কি হলো এটা? কিছুই হলো না। আমরা এখন সবাই মিলে গোসল করছি, আর এই ছেলেটার ছবি তোলার জন্য পাগল হয়ে গেছে। ওকে, দাঁড়াও। রেডি? 1 2 3। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, একটা বান্দর এইমাত্র গাছে উঠলো এবং সে ওইখান থেকে পড়ার চেষ্টা করতেছে। এই হাওরে আসলে আপনারা যে শুধু সুইমিং করেই মজা নেবেন তা নয়, তার পাশাপাশি প্রাকৃতিক দৃশ্য আপনাদের মাথা নষ্ট করে দিবে। এখানে ডুবে থাকা গাছগুলো যেন আপনাকে একটা আলাদা মায়া জালে বেঁধে ফেলবে। সেই সুইমিং অবশেষে আমরা শান্তির গোসল করছি। আল্লাহ, এইমাত্র দুইটা জন্তু লাফ দিল এবং তৃতীয় পিচি দেখ। বন্ধুরা, এই মুহূর্তে আমাদের শাবানা এখানে শুয়ে আছে, আর তার হাওর জয় করা শেষ, সে এখানে চিল করছে। হ্যাঁ, বলো বলো। আলমগীর আর সাবানা পুরো গেলি পাবা না। এখানে আলমগীরকে আর শাবানা, আমি আলমগীর ও সাবানা। কালকে তোমাদের ভিড় হবে না? জি না, কালকের পরের দিন। তখন তো আইসা নৌকা চাইলে ওইভাবে পাওয়া যাবে না। শুক্রবার তো ধরেন ভিড় থাকবো না বেশি, তাহলে তো আপনার একটু ডিমান্ডটাও বেশি থাকবে। ও, ডিমান্ডও বেশি থাকে। আসলে আজকের দিনটাতে এই টুরিস্টের সংখ্যা খুবই কম, এই কারণে যে নৌকা আছে ওইটা নিয়ে একটা ট্রলারের পাশে বসে থাকে, কিন্তু যাত্রীরা অনেক ডিলে করে, সহজে উঠতে চায় না। কিন্তু শুক্রবারে আপনারা যদি আসেন, আরামে কিন্তু নৌকা পাবেন না। আমাদের
অবশেষে দুষ্টু ছেলেটা চলে এসেছে। রূপক সাই সাই। বন্ধুরা এতক্ষণ গোসল করলাম, এখন চলুন একটু ওয়াচ টাওয়ারটা দেখে নিই। আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না। এই সাই, এই ওয়াচ টাওয়ার থেকে যদি লাভ দিই তাহলে কি হবে? কিছুই হবে না, আসছিলাম 12 জন, যাবো 11 জন। এবং অতি কষ্টের পরে শেষ পর্যন্ত কিন্তু সে চলেই এসেছে। কষ্টের পরেই তো সুখ লেখা। এবং এখানে লিফট আছে এবং ছোট্ট দুষ্টু ছেলেটাও আছে। আরে দুষ্টু কোকিল, আরে দুষ্টু কোকিল, দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কু। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে চমৎকার ভিউ। ওয়াচ টাওয়ার দেখা শেষ, আমরা এখন একটু পানির মাঝে ঝাপাঝাপি করব। আমি তো চাই না তোমারে দ্বিধা, ভেঙে দাও কাছেরই বাধা, সীমার বাঁধন ভুলে তুমি এসো এই আমারই কাছে। ও আরে 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 চল বেটা চল, আরে চল বেটা চল, আরে চল বেটা চল। দীপ কি অবস্থা? জোস ভাই জোস। অস্থির না জায়গাটা? অস্থির ভাই। এর আগে পাইছে সিলেটে এই মজা? না, আজকে এনভায়রনমেন্টটা টোটালি আলাদা। আলাদা আলাদা, এই জন্য এটা এই জন্য সিজন বলে একটা কথা আছে। হ্যাঁ বেস্ট বেস্ট, সিজন এটা বেস্ট। তবে আমি মনে করি যে বৃষ্টি ছাট বছরে কোনো একটা সময় সব কাজ ব্যস্ততা ফেলে নিজেকে উপলব্ধি করতে হলে এরকম দূরে এবং ফাঁকা একটা জায়গায় আসা উচিত সবার। এই ওয়াচ টাওয়ার অঞ্চলে আসলে আপনাদেরকে নানা সেগমেন্ট পার করতে হবে। তার মধ্যে একটা হলো এই নদীর মাঝে ট্রলার নিয়ে ঘুরে বেড়ানো। আর এই ঘোরার মাঝেই আপনারা দেখতে পাবেন পানির নিচে ডুবে থাকা গাছগুলো। এই নৌকা মূলত আপনাদের ওয়াচ টাওয়ার থেকে শুরু করে আশেপাশের জঙ্গল সবকিছুই ঘুরে দেখাবে। তার বিনিময়ে এরা কিন্তু খুব বেশি একটা চার্জ আপনাদেরকে করবে না। মোটামুটি 300 থেকে 500 টাকার ভেতরে আপনারা পুরো ঘোরাটা সম্পূর্ণ করতে পারেন। তবে এক নৌকায় চেপে আপনারা কিন্তু সর্বোচ্চ 8 জনের বেশি যেতে পারবেন না। লাভ দাও। কি অবস্থা? জোস জোস না এটা? সবাই এখানে সাবান দিয়ে গোসল করতেছে, আমিও নামবো। অবশেষে বৃষ্টি শুরু হয়ে গেছে এই সিলেটের পর। এটাই হচ্ছে এখানের মজা, এখন বৃষ্টি হচ্ছে। গোসল শেষে আমরা আবার ট্রলারে চলে এসেছি, এখন ট্রলারে উঠবো। এই টাঙ্গুয়ার হাওর কি ফার্স্ট আসছো? হ্যাঁ, ফার্স্ট আসছি, ও তবে এই সিজনের জন্য ফার্স্ট আসছি। আরে বাবা, আমি ভাবলাম ফার্স্ট টাইম আসছো। আমি ভাবছি এগুলো দেখছো জীবনে, এই সিন? না আসলে এটা হ্যাঁ এই সিন সিনারি দেখছো জীবনে? দেখছো মনো? হ্যাঁ দেখছো। টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার দেখে আমরা আমাদের যাত্রা আবার শুরু করেছি। আর এইখানের পরিবেশ খুবই চমৎকার, বিশেষ করে একটা বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির ঘন ঘটায় আবহাওয়াটা অনেকটা ঠান্ডা হয়েছে। টাঙ্গুয়ার হাওর ভ্রমণ সবসময় রোমাঞ্চকর, আর সেই রোমাঞ্চ আরো বেশি বেড়ে যায় যখন হাওরে বৃষ্টি হয়। তখন উত্তাল একটা ঢেউ তৈরি হয়, যদিও ওটা ঝুঁকিপূর্ণ কিছুই নয়। আমরা এখন এই মজাটাই উপভোগ করছি, আর এই উপভোগের সাথে সাথে আমরা চলে যাচ্ছি টেকের ঘাটে। ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই। এখানে আমাদের দুপুরের খাবার দেওয়া হয়েছে, আর কিছু উদ্বাস্তু আসছে। উদ্বাস্তু আসছে, সে অন্ধ, সে অন্ধ বেসিক্যালি।
এখানে কয়টা আঙ্গুল? 5টা। হ্যাঁ 5টা টাকা দিলে দেখি নালি ওই শালা দেখে 5টা দেখে। আমাদের দুপুরের খাবার চলে এসেছে, মুরগির মাংস, এবং এখানে নায়িকা শাবানা কিন্তু বসে আছে। বাদশাহী স্টাইলে খাবো আজকে। নায়িকা শাবানা আমার বাসায় স্টাইল খায় কি? কিসের নায়িকা শাবানা? তাহলে ও আলমগীর, ও আচ্ছা শাবানা এ। টাঙ্গুয়ার হাওর থেকে যখন আপনারা নীলাদ্রি লেক যাবেন তখন এই হাওরের সবচেয়ে নৈসর্গিক দৃশ্যগুলো দেখতে পাবেন, কারণ এই পুরো যাত্রাপথটা একেবারে ভারতের মেঘালয়ের পাহাড়ের কোল ঘেঁষে বিস্তীর্ণ হাওরের মধ্য দিয়ে পরিচালিত হয়, যার কারণে ভারতের পাহাড় আর বাংলাদেশের ভাটি অঞ্চলের একটা অপূর্ব নৈসর্গিক দৃশ্য আপনাদের চোখে পড়বে। মূলত টাঙ্গুয়ার হাওর থেকে ট্যাগেরঘাট যেতে খুব বেশি একটা সময় লাগে না, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায়। আর অবশেষে আমরা ট্যাকের ঘাটে চলে এসেছি। শুভ বিকাল বন্ধুরা, আমরা অবশেষে ঘাটে চলে এসেছি। এই ঘাট থেকে আমরা এখন যাব হচ্ছে নীলাদ্রি লেকে। ঢুকেই আপনাদের একটা স্মৃতিসৌধ চোখে পড়বে। এটা হচ্ছে স্বাধীনতা যুদ্ধের সময় এখানে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে বানানো। এখানে ঢুকে আপনারা অনেকগুলো দোকান দেখতে পাবেন। এখানে বিভিন্ন টাইপের ইন্ডিয়ান পণ্য রয়েছে, যেমন ইন্ডিয়ান শনপাপড়ি পাবেন, পাশাপাশি ইন্ডিয়ান চকলেট রয়েছে, ডাব আছে, ভিভেল আছে, ফিয়ামা আছে। আমরা অবশেষে নীলাদ্রি লেকে চলে এসেছি। এই জায়গাটা মূলত একটা লাইমস্টোন খনি ছিল, অর্থাৎ চুনা পাথর উঠানো হতো এই জায়গা থেকে, কিন্তু বর্তমানে এই খনিটি বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ এখানে পর্যাপ্ত পরিমাণে চুনা পাথর নেই। আর যাও আছে অনেক গভীরে, এখানের গভীরতা কিন্তু অনেক বেশি। এই লেকটার গভীরতা প্রায় 60-70 ফিট। নীলাদ্রি লেক এটি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ট্যাকেরঘাট নামক জায়গায় অবস্থিত। প্রকৃতপক্ষে এই লেকের নাম হচ্ছে শহীদ সিরাজ লেক। বন্ধুরা, আমরা অবারিত ঘাসের মাঝে রয়েছি, আর এটাই হচ্ছে নীলাদ্রি লেকের সবচেয়ে সুন্দর জায়গা। বন্ধুরা, এই জায়গাটার সৌন্দর্য অন্য সব জায়গার চেয়ে আলাদা। এই কারণেই এটাকে বলা হয় বাংলার কাশ্মীর। আমরা যে জায়গাটায় রয়েছি, এটাকে দেখলে আপনাদের মনে হবে আমরা মনে হয় নিউজিল্যান্ডের কোনো একটা জায়গায় চলে এসেছি, অথবা সুইজারল্যান্ডের কোনো একটা জায়গায় চলে এসেছি। আর ঠিক এই কারণেই এই জায়গার নাম হচ্ছে বাংলার কাশ্মীর। কাশ্মীরের ফিলটাও কিন্তু অনেকটা এরকমই, জাস্ট ওয়াও। একেবারে সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন আর আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। ইনশাল্লাহ আগামীকালকে সকালে আবার আপনাদেরকে সব দেখাবো। তবে নীলাদ্রি লেকের এই যে ইন্ডিয়ান লাইটগুলো, এগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং লেকের উপরে এর রিফ্লেকশন পড়েছে, যেটার দৃশ্য অতীব চমৎকার। রাতের বেলা অনেক গান হবে, অনেক চিল হবে, সে পর্যন্ত একটু রেস্ট নিয়ে নিই। শুভ সকাল বন্ধুরা, গতদিন রাতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই নীলাদ্রি লেকটা আপনাদেরকে ভালোভাবে ঘুরিয়ে দেখাতে পারিনি। আর আমার সাথে বরাবরের মতো সেই দুষ্টু ছেলেটাও কিন্তু ছিল না। আমার ঘুম লাগছে। কিছু বলো। না না, আমি ঠিক আছে। ঠিক আছে, আমরা এখন যাচ্ছি নীলাদ্রি লেকে। এই
এই নীলাদ্রি লেকে আসলে আপনারা একটা নৌকা ঘাট খুঁজে পাবেন এই লেকে ঘোরার জন্য। চলেন আমরা একটু নৌকায় এই লেকটা ঘুরে দেখি। এবং বিভিন্ন টাইপের নৌকা রয়েছে, কায়াকিং করতে পারবেন অথবা নর্মাল ট্রেডিশনাল যেসব নৌকা সেগুলোও রয়েছে। আপনাদের এখানে নৌকার কি রকমের কি রেট? নৌকা এক বোট 200 টাকা। এখানে আমরা একটা নৌকা ভাড়া নিয়েছি, এই যে এই চমৎকার লাল সাদা নৌকাটি, অনেকটা লাইভ বোট, এটার ভাড়া 200 টাকা। আসলে এখানে যে নৌকাই আপনারা নেবেন 200 টাকা করে ভাড়া। বন্ধুরা, আমাদের নৌকাটা চলে এসেছে, আমরা এখন এই নৌকায় উঠবো এবং এই নৌকায় করে আমরা কিন্তু এখন এই লেকের ওপারে যাব এবং ওপারে কি কি রয়েছে সেটা আপনাদেরকে আবার ঘুরিয়ে দেখাবো। বিসমিল্লাহ। অবশেষে আমরা যাত্রা শুরু করলাম। আপনারা যখন এই নৌকায় চড়বেন তখন বিশেষভাবে আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে একদম ভারতের বর্ডারের পাশের পাথরগুলো ছুঁয়ে দেখার মতো একটা অবস্থা হবে। সাধারণত আমরা যখন এই লেকের এই পাশে থাকি তখন কিন্তু এদিকের পাথরগুলো দূর থেকে দেখা যায়, কিন্তু একদম কাছ থেকে দেখার জন্য এই নৌকায় চড়াটা খুবই গুরুত্বপূর্ণ। নৌকায় চেপে আমরা বাংলাদেশ থেকে সরাসরি ভারতে চলে এসেছি, আর এই জিনিসটা একমাত্র নীলাদ্রি লেকে আসলেই সম্ভব। লেকের এই অংশটা, এটা কিন্তু নোম্যান্সল্যান্ড ভারতের অংশ। আসলে নোম্যান্সল্যান্ড বলতে এখানে এটা বাংলাদেশের অংশও নয়, ভারতের অংশও নয়, তবে এই জায়গায় কিন্তু দুই দেশের কোনো লোকেরই আসা উচিত নয় এবং এখানে আপনারা ভুলেও নামবেন না। কি বলেন মামা, এখানে কি নামা যাবে? যে না, এটা এখানে নামা যাবে না, এদিক দিয়ে ঘোরা যাবে কিন্তু এখানে নামা যাবে না। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই পাথরগুলো টোটালি হচ্ছে কিন্তু ভারতের মধ্যে পড়েছে, যার কারণে সীমান্ত সংক্রান্ত ব্যাপার স্যাপার যেটা আপনারা বুঝতে পারছেন, এই মুহূর্তে সীমান্ত নিয়ে সমস্যাও রয়েছে, যার কারণে ভুলেও আপনারা নামতে যাবেন না। বন্ধুরা, এই যে পাথরটা দেখতে পাচ্ছেন, আল্লাহর কি অশেষ লীলা দেখেন, এই পাথরটা খাড়া দাঁড়িয়ে রয়েছে এবং এই অবস্থায় এটা কিন্তু পড়ে যাওয়ার কথা, কিন্তু আল্লাহর রহমতে এভাবেই খাড়া দাঁড়িয়ে রয়েছে। আসলে আল্লাহ তাআলার সৃষ্টি দেখলে সব জায়গায় পুলকিত হতে হয়। আর আমরা ভ্রমণ করতে করতে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই সুইজারল্যান্ডের প্রান্ত থেকে কাশ্মীরের প্রান্তে চলে এসেছি, মানে লেকের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। এই জায়গাটা কিন্তু এক সময় আমাদের সাথেই যুক্ত ছিল, কিন্তু আজকে আমাদেরকে শুধু দূর থেকেই দেখতে হয়। এই হচ্ছে পিলার, এটা হচ্ছে পুরোপুরি ভারতের সীমারেখা। অবশেষে আমরা কিন্তু চলে এসেছি, আমরা মূলত এখানেই নামবো। এই লেকের এই পাশটা হচ্ছে পুরাপুরি ভারত, আর এই যে বর্তমানে জায়গাটা দেখতে পাচ্ছেন সবুজ, এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। এখান দিয়ে উপরে ওঠা যায়। আসলে প্রকৃতি কত বিচিত্র তা আপনারা এই বাংলার কাশ্মীর নীলাদ্রি লেকে আসলেই বুঝতে পারবেন। এই জায়গায় পর্যটকদের জন্য চমৎকার সিঁড়ি করে দেওয়া হয়েছে উপরে ওঠার জন্য। সবচেয়ে মজার ব্যাপার হলো এখানকার যে টিলাগুলো আপনাদের কাছে অতি প্রাকৃতিক মনে হবে, যেন প্রকৃতি তার নিজের হাতে অপার রূপে সজ্জিত করে রেখেছে। আলহামদুলিল্লাহ, আসলে প্রকৃতি অনেক সুন্দর। বন্ধুরা, আমরা লেকের এই প্রান্তে চলে এসেছি। এখানে এই কিছুদিন আগেও বেশ কয়েকটা পুরনো স্থাপনা ছিল। আমরা এখন একটা রোমহর্ষক পথ দিয়ে নিচে নামছি। অনেক কষ্ট। এই জায়গায় ছিল লাইমস্টোন কারখানা, তো এখন এগুলো সবই ভেঙে ফেলা হয়েছে। এটা ছিল সেই লাইমস্টোন প্রসেসিং হাউস, এখানে পানি রাখা হতো। শুধু এই জায়গাটাই অবশিষ্ট রয়েছে। আর এদিকে যে বাড়িঘরগুলো ছিল, স্থাপনাগুলো ছিল, সব ভেঙে ফেলা হয়েছে। মূলত সেই ব্রিটিশ পিরিয়ডে এই জায়গাটা প্রচুর সরগরম থাকতো। এখানে স্থানীয় যারা ছিল সবাই কিন্তু এই চুনা পাথরের খনিতে কাজ করত। তারা চুনা পাথর উত্তোলন করত, সেগুলো প্রসেস করত এবং দেশের বিভিন্ন জায়গায় সেগুলো কিন্তু প্রেরণ করত। কিন্তু বর্তমানে এই জায়গাটা খা শুনশান নীরবতা। নীলাদ্রি লেক আসলে এমন একটা জায়গা যেখানে আসলে মানে জাস্ট একটা রিল্যাক্স করার জন্য বসে থাকলেও মানে অন্যরকম একটা অনুভূতি লাগে। আমরা যারা ট্যুরিস্টরা আসি তারা বিভিন্ন ধরনের চিপসের প্যাকেট, ময়লা আবর্জনা এই নীলাদ্রি লেকে আসলে ফেলে যাচ্ছি। তো আসলে এটা একেবারেই উচিত না, কারণ আসলে এই জায়গাটা এতটা চমৎকার, বছরে কয়েকটা মাস আমরা সুযোগ পাই, তো সেখানে যদি এই নোংরা করে ফেলি তো এটা আসলে খুবই একটা বাজে বিষয়। তার চেয়েও বড় কথা হচ্ছে কি জানেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আর আমরা যদি এটাকে নষ্ট করি, এই প্রকৃতি কিন্তু আমাদের কাছ থেকে হারে হারে প্রতিশোধ নিয়েই ছাড়বে। এই কারণে প্রকৃতি কখনোই নষ্ট করবেন না, কারণ ও রেগে গেলে কিন্তু ভীষণ বিপদ। আমরা আমার ছোট ভাইয়ের কাছ থেকে জেনে নিই যে আজকে আসলে আমরা আবার কোথায় যাত্রা করবো। রূপক, আজকে আমাদের প্ল্যান কি? আজকে আমাদের প্ল্যান হচ্ছে এখন আমরা রওনা হয়ে যাব জাদুকাটা নদীর উদ্দেশ্যে, যেখান থেকে আমরা প্রথমে শিমুলবাগান, তারপর বারিকাটিলা এবং জাদুকাটা নদীতে ঝাপাঝাপি করে আমাদের অফিসিয়ালি যাত্রা শেষ হবে। এই হাউস বোটে আপনারা যখন প্যাকেজে আসবেন তখন যেটা সবচেয়ে আপনাদের ভালো লাগবে সেটা হচ্ছে আপনারা খাবার দাবার টাইমলি পাবেন এখানে।
এখানে কিন্তু আপনাদেরকে প্রতিদিন 5 বেলা খাবার দেওয়া হবে। সকালের নাস্তা, 11টার সময় একটা স্ন্যাক্স আইটেম অথবা বিভিন্ন রকমের আমড়া ভর্তা বা পেয়ারা ভর্তা দেওয়া হবে। তারপরে দুপুরবেলা আপনাদেরকে লাঞ্চ দেওয়া হবে। এরপরে আবার বিকেলে আর একটা আইটেম দেওয়া হবে, সেটা হতে পারে নুডলস বা মুড়ি মাখা বা যে কোনো একটা জিনিস খাবার দিবে, এবং রাতের ডিনার তো রয়েছেই। এবং পরের দিন সকালেও কিন্তু এই একই ফ্যাসিলিটিতে চলবে একেবারে বিকেল পর্যন্ত। বর্ষা এলেই এই পথে প্রতিদিন শত শত হাউসবোট চলাচল করে, আর তাতে করে অসংখ্য প্রকৃতিপ্রেমী মানুষ এখানে ঘুরতে আসে। এর মধ্যে কিছু কিছু বোটে তো বর্তমানে এসিও করা হয়েছে, তবে এ সকল এসি বোটের ভাড়া বরাবরই বেশি। আমরা টেকের ঘাট থেকে আমাদের যাত্রা শুরু করেছি। এখান থেকে সরাসরি চলে যাব আমরা জাদুকাটা নদী, আর ওখানে এক পাশে রয়েছে বারিকের টিলা আর আরেক পাশে রয়েছে শিমুল বাগান। এটা হচ্ছে আমাদের সকালের নাস্তা। হাওরের ভেতরে দূরে মেঘালয়ের পাহাড়ের সাথে আমরা এখন খিচুড়ি খাচ্ছি। সাথে একটা চাটনি দেওয়া হয়েছে আর একটা ডিম ভাজা, সাথে খিচুড়ি। এটাই হচ্ছে বোটের সকালের খাবারের মেনু। খুবই ভালো, মাশাআল্লাহ। আমরা এখন জাদুকাটা নদীতে যাচ্ছি। মাঝখানে তাহিরপুরে একটা ব্রেক দিয়েছিল, দুপুরের রান্না বান্নার জন্য বাজারঘাট করে নিল, আর এখন আমরা এই নৌকার সামনের লবিতে বসে সবাই মিলে আড্ডা দিচ্ছি। এই হাউসবোট ভ্রমণের সবচেয়ে মজার দিক হলো এটাই, আপনারা লবিতে বসে চমৎকার একটা বৃষ্টি স্নাত দিন উপভোগ করতে পারবেন, যেটা অন্য কোনো জায়গায় পারবেন না। জিল্লু টাইল দে ভাইয়া। ঝুঁকি আমাদের মুড়ি মাখা চলে এসেছে। হরিণে একটা ছোট্ট কবিতা বলো। কিশোরীর হয়ে গেছে বয়স, হয়ে গেছে বুড়ি, এই বৃষ্টিতে টাঙ্গুয়ার হাওরে বসে বসে খাবো। আমরা উপভোগ করি এই মোড়ার ভুড়ি। এই যে মুড়ি, সাথে হচ্ছে তার ভুড়ি। মুড়ি হলো নরম আর আরিন্দের ভুড়ি হলো গরম। সিলড়ি পুরি হলো গরম। এরকমই হাওড়ের হাউসবোটগুলোর ফ্যাসিলিটি, আপনি কখনোই অভুক্ত থাকবেন না। অবশেষে আমরা জাদুকাটা নদীতে চলে এসেছি। আমাদের নৌকা এখন শিমুল বাগানে ঘাট দিচ্ছে। আমরা প্রথমে শিমুল বাগানটা দেখব, তারপরে যাব আমরা বারিকা টিলা দেখার জন্য। এটা হচ্ছে শিমুল বাগানের ঘাট। বন্ধুরা, সেই টেকের ঘাট থেকে আমরা কিন্তু 8টার সময় রওনা দিয়েছিলাম, আর এই শিমুল বাগান পর্যন্ত আসতে আমাদের প্রায় 2টা বেজে গেল, অর্থাৎ 6 ঘন্টা লাগলো। আসলে নদী পথে আসতে সবসময় বেশি সময় লাগে। এই পথটা কিন্তু আপনারা বাইকে করেও আসতে পারেন, তো বাইকে সময় লাগে মাত্র 1 ঘন্টা। অবশেষে আমরা শিমুল বাগান যাওয়ার ঘাটে নেমেছি। আর অবশেষে বর্তমানে আমরা কিন্তু সেই বিখ্যাত জাদুকাটা নদীতে রয়েছে, যেই নদীর স্বচ্ছতা বাংলাদেশের অন্য যে কোনো নদীকে হার মানাবে। জীবন আমার চাঙ্গে, লুঙ্গি ভাসে গাঙ্গে। এখানে আপনারা চাইলে অটোতে করেও শিমুল বাগান যেতে পারেন। এই অটো ভাড়া কত করে আপনাদের? 100 টাকা গাড়ি না? আপনারা যারা কমফোর্ট ফিল করবেন তারা অটোতে করে যেতে পারেন। মূলত এখানকার যে অটোগুলো আছে এটা পুরাটাই ধান্দাবাজি, কারণ এখান থেকে 2 মিনিট হাঁটলে আপনারা শিমুল বাগান যেতে পারেন, যেমনটা আমি দেখাচ্ছি এখন। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শিমুল বাগান। 2 মিনিটের পথ, সে 100 টাকা ভাড়া চাচ্ছে। বাটপাড়ির একটা সীমা থাকা দরকার। আমার সাথে চেয়ারম্যান সাহেব আছে, উনি এখন লুঙ্গি হাতে হাঁটছে। এটার নাম হচ্ছে আলহাজ জয়নুল আবিদিন শিমুল বাগান। মূলত এই ব্যক্তি এই বাগানটা নিজ উদ্যোগে তৈরি করেছেন, এবং বর্ষাকালে এখানে কিন্তু কোনো ফুল থাকে না। আপনারা যদি ফুল দেখতে চান সেক্ষেত্রে আপনাদেরকে আসতে হবে শীতকালে, তখন এই বাগানটার চিত্র টোটালি আলাদা থাকে। তখন এটা একেবারে লালে লালে রঙিন হয়ে যায়। এখানে মানুষ অনেক অ্যাক্টিভিটি করে, যেমন বাচ্চারা খেলছে, আপনারা চাইলেও খেলতে পারেন এখানে আসলে। বন্ধুরা, এখানে হচ্ছে 50 টাকার টিকিট। আমরা এখন টিকিট নিয়ে ভেতরে প্রবেশ করব। আর এই জায়গায় আসলে আপনারা কিন্তু ঘোড়ায় চড়তে পারবেন। চমৎকার সব ঘোড়া রয়েছে। তোমার এখানে ঘোড়ায় চড়ার কত করে?
আমরা 150 করে রাখি 150 টাকা বেশি। তুমি 150 টাকা কত দূর কি নিয়ে যাও? ওই দিকে নদীর পাড়ে ঘুরা টুরা দেই আর না কত করে রাখবা সেটা বলো। 100 করে দেই সুন্দর এই ঘোড়াগুলো, আপনারা চাইলে এই ঘোড়ায় উঠতে পারেন। আমি দেখুন ঘোড়ায় উঠছে, আল্লাহ জানে ঘোড়া বাইসে থাকে না মারা যায়। বন্ধুরা, এই শিমুল বাগানের সবচেয়ে আশ্চর্য জিনিসটা হচ্ছে এই লাইন বরাবর যে গাছগুলো লাগানো। এটা আপনারা যে দিক দিয়ে তাকাবেন সেদিকে কিন্তু লাইন খুঁজে পাবেন। বর্তমানে আপনারা এই শিমুল বাগানে সারিবদ্ধ চেয়ার খুঁজে পাবেন। আর এই বাগানের সৌন্দর্য এই চেয়ারগুলো কিন্তু বহুলাংশে বৃদ্ধি করেছে। নিতুরে না পাইলে পুরো টাঙ্গুয়ার হাওর বরবাদ কইরা দিমু। জিল্লো মাল দে। বস বস, মাল তো নাই, গ্যাস্ট্রিকের ওষুধ আছে, দেবো? গ্যাস্ট্রিকের ওষুধ? শালা সিল্লি করে দিলি। শিট, এটা কিছু হইলো? শিমুল বাগানে এসে এমন এক্সক্লুসিভ লুঙ্গি আর পাঞ্জাবি পরে ডান্স করতে চান? টিকিট টিকিট টিকিট। নিতুরে না পাইলে পুরো টাঙ্গুয়ার হাওর বরবাদ কইরা দিমু। এই জিল্লু মাল দে। ভাই মাল তো নাই, চা আছে, হবিনি? তো বললাম গ্যাস্ট্রিকের ওষুধ দেওয়ার কথা। এতক্ষণ ধরে আপনারা যা দেখলেন তা হচ্ছে রূপকের অনুরোধে তৈরি করা একটা ছোট্ট নাটিকা। আসলে এই জায়গায় আসলে আপনারা এ ধরনের বিভিন্ন কার্যকলাপ করতে পারবেন। অনেকে এসে এখানে টিকটক করে, আবার অনেকে এসে এখানে শর্ট নাটিকাও তৈরি করে। আমরাই বা আর বাদ যাব কেন? তাই আমরাও ছোটখাটো একটা তৈরি করার চেষ্টা করলাম। রূপক, এই গাছগুলো যে এখানে আমরা দেখতে পাচ্ছি, এই গাছগুলো কি আগে থেকে এখানে ছিল নাকি কেউ লাগিয়েছে? জয়নুল আবেদিন নামে একজন ব্যক্তির নামে যে পার্কটা আচ্ছা। তো আসলে উনি ব্যক্তিগত উদ্যোগে এই পরিবেশের সৌন্দর্য বর্ধন বা সবকিছু মিলিয়ে বাগানটা সৃষ্টি করেছেন। কোন জিনিসটা তোমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে? আমার ভালো লাগে যখন হচ্ছে লাল শিমুল ফুলের সময়টা আসলে সবচেয়ে বেশি চমৎকার। আপনারা হয়তো বা দেখছেন ওই দূরে ওই বেঞ্চটা, ওই বেঞ্চটাতে বসে আসলে পেছনে বাগান এবং সামনে এই যে ভিউটা, জাদুকাটা নদী, মেঘালয় যে পাদদেশে যেই পাহাড়গুলা, এইটা দেখতে কেন জানি একটা রিল্যাক্স। এবং আমি এখানে প্রচুর পর্যটক আসলে কেন জানি এখানে বসলে নিজের কাছে একেবারে শান্তি বা একটা রিল্যাক্স একটা ব্যাপার থাকে। বন্ধুরা, শিমুল বাগানের এই প্রান্তে আসলে আপনারা এইদিকে কিন্তু বারিকের টিলা যেটা রয়েছে সেটা স্পষ্ট দেখতে পাবেন। আর এই যে নদীটা, এটাই হচ্ছে জাদুকাটা নদী। শিমুল বাগান দেখা শেষে আমরা আমাদের বোটে আবার ফেরত আসলাম। বন্ধুরা, আমরা যেখানে শিমুল বাগান দেখলাম তার ঠিক নদীর ওপারেই রয়েছে বারিকের টিলা। আমাদেরকে একটা ঘাটে নামিয়ে দিবে, ওখান থেকে আবার ট্রেকিং করে আমাদেরকে ওই টিলায় উঠতে হবে। এই সময় পর্যটক যারাই বেড়াতে আসে সবাই কিন্তু এই স্পটগুলোই মূলত ঘুরে, আর এই কারণে আমরা ওই স্পটটা মিস করবো না ইনশাল্লাহ। অবশেষে আমাদের নৌকা চলে এসেছে। বাচ্চাটা এখন মাছ ধরে টানাটানি করছে নৌকাটা ভিড়ানোর জন্য। এখানে আসতেই দেখেন ফুল হাতে দাঁড়িয়ে আছে এক কিশোর। বন্ধুরা, টিপ টিপ বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির মধ্যে আমরা এখন বারিকা টিলা দেখার উদ্দেশ্যে হাঁটছি। জায়গাটা একটু খাড়া, এখানে একটা সিঁড়ি রয়েছে চমৎকার, সিঁড়িটা বেয়ে মোটামুটি উপরে ওঠা যায়। ভাই, আপনাদের বাইক ভাড়া কত করে? কিন্তু আমরা মিনিছি যে লেন আর শুধু বারিক টিলা বাইক ভাড়া হলো 200 টাকা। বন্ধুরা, আমরা এখন বারিকা টিলা যাচ্ছি, আর আমার সাথে রবিন আছে। রবিন, কি অবস্থা? ভালো আছো না? সে কিন্তু সবসময় আমার সঙ্গে থাকছে, আমাকে নানা রকম হেল্প করছে, খুব ভালোই সময় কাটতেছে আমাদের দুজনের, না? এটা হচ্ছে মেইন নৌকা ঘাট। এখান থেকে নৌকাগুলো এসে ভেড়ে আমরা এই রাস্তা দিয়ে এসেছি, আর এই পাশে হচ্ছে মেইন নৌকা ঘাট। এখানে অনেক বাইকও পাবেন আপনারা এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। আপনারা চাইলে এই বাইকে চেপে একেবারে সেই নীলাদ্রি যেতে পারবেন। আর এটা হচ্ছে নৌকা ঘাট। এইখানে ওই যে স্থানীয় লোকজন একটা ফেরির মতো নৌকা আছে যেটা পারাপার করে। গত শীতকালীন এপিসোডে কীভাবে সেই নৌকা পার হতে হয় সেটা আপনাদেরকে অলরেডি দেখিয়েছি। আর এখন হচ্ছে বর্ষাকালীন এপিসোডে আমরা ট্রলারে করে এসেছি। এখন আমাদেরকে এই পাহাড়ের উপরে উঠতে হবে। এখানে একটা ছোট্ট পথ রয়েছে, হালকা একটু ট্রেকিং করতে হয়, চাইলে আপনারা হেঁটেই উঠতে পারেন। তবে উঁচু রাস্তা হলেও এই জায়গাটা কিন্তু আরসিসি ঢালাই দিয়ে করা, যার কারণে রাস্তাটা খুবই ভালো। কিছুদিন আগেও এতটা ভালো ছিল না, রিসেন্টলি আরও ভালো করা হয়েছে।
আর এই ব্যারিকেড টিলায় উঠতে উঠতে আপনারা কিন্তু জাদুকরা নদীটাও দেখতে পাবেন। এবং এখান থেকেও জাদুকাটা নদী এবং মেঘালয়ের পাহাড়ের দৃশ্য অতীব চমৎকার। বারিকা টিলা আগের চেয়ে অনেক পরিবর্তিত হয়ে গিয়েছে। এখানে আগে একটা পর্যটক ছাউনি ছিল, আর এখন একটা ওয়াচ টাওয়ারও বানানো হয়েছে। এখানে বিভিন্ন টাইপের খাবার পাবেন, জুস পাবেন। জুস কার? আপনার না? কত করে গ্লাস? 10 টাকা গ্লাস। ও আচ্ছা। আর এখানে এই যে ওয়াচ টাওয়ারের নিচের এনভায়রনমেন্টটা খুব সুন্দর। এখানে অবশ্য বৃষ্টির সময় শেডের জন্য খুব ভালো জায়গাটা। এছাড়া উপর থেকে চমৎকার একটা ভিউ পাবেন। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। এর উপর থেকে এখন দৃশ্য অনেক ভালো দেখা যায়, চমৎকার জায়গা। এখান থেকে উপর থেকে জাদুকাটা নদীর দৃশ্য অনেক চমৎকার। আর এই পাশে হচ্ছে নোম্যান্স ল্যান্ড, আর দূরের যে টিলা পার হয়ে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে মেঘালয়ের পাহাড়। বন্ধুরা, টিপ টিপ বৃষ্টি পড়ছে, আর আমরা এখানে চলে এসেছি সীমান্ত বর্ডারে। সবাই অলরেডি চলে এসেছে। এতক্ষণ সুনামগঞ্জের যেসব জায়গা আমরা ঘুরেছি তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে এই বারিকেড টিলা। যদিও এটা সীমান্ত এলাকা হওয়ার কারণে এখানে নানাবিধ ঝুঁকি রয়েছে, তারপরও এই টিলার উপর থেকে জাদুকাটা নদীর দৃশ্য দেখার লোভ আপনারা কোনোভাবেই সামলাতে পারবেন না। কারণ এই টিলার উপর থেকে জাদুকাটা নদীর দৃশ্য যেন একটা জান্নাতি নদীর মতো লাগে। বাংলাদেশের খুব কম জায়গা থেকেই এরকমের নীল কালারের স্বচ্ছ পানি নদী দেখা যায়। তার মধ্যে কয়েকটা রয়েছে নেত্রকোনার বিরিশিরিতে, আর বেশ কয়েকটা রয়েছে এই সিলেট বিভাগের মধ্যে। বন্ধুরা, এই উপর থেকে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে জাদুকাটা নদী, আর এই পাশে যে সীমানাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নোম্যান্স ল্যান্ড। এটার পরে শুধুই ভারত। এই পুরো জায়গাটা কিন্তু নোম্যান্স ল্যান্ড। আর ওই পাশে দেখেন ওই যে দূরে কাঁটাতারের বেড়া দেখা যাচ্ছে, এটা হচ্ছে পিলার। এটা হচ্ছে এক পাশে দেখেন বাংলাদেশ, আর এক পাশে হচ্ছে ভারত। এদিকে পরিবেশটা খুবই সুন্দর, আর বিশেষ করে এখান থেকে যে উঁচু পাহাড়টা দেখা যায় এটার ভিউটাই হচ্ছে সবচেয়ে মজার, আনন্দদায়ক। এই যে দেখেন দূরের পাহাড়টা দেখা যায় এখান থেকে, এই ভিউটা সবচেয়ে ইন্টারেস্টিং এখান থেকে। ওই দূরের পাহাড়টা হচ্ছে মেঘালয়ের পাহাড়। দূরে যত পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন সবই মেঘালয়ের পাহাড়। বাবু থাকো তাহলে, হ্যাঁ? আল্লাহ হাফেজ। আজকে আর চলবো না, হ্যাঁ? তোমার ঘোরার ব্যবসা ভালো চলতেছে তো? আচ্ছা ঠিক আছে, থাকো। হ্যাঁ, বন্ধুরা, আমরা এখন জাদুকাটা নদীতে রয়েছি, আর আপনারা এখানে আসবেন আর গোসল করবেন না সেটা কিন্তু কখনোই হবে না। আর বিশেষ করে আপনারা যদি ফ্যাটি হন তাহলে 3-4টা লাইফ জ্যাকেট একসাথে পরবেন। আমাদের মাঝে কিন্তু এরকম লোকও আছে, এবং সেই ফ্যাটি লোকটা হচ্ছে এই ছেলে। আমি না এ। আরে না, আপনারাই বলেন। আরে না, ও তো পাতলা। আমরা এখন নদীতে নামবো, আর এখানের পরিষ্কার পানিতে ঝাপাঝাপি করবো। যদিও বর্ষাকাল, পানি একটু ঘোলা, তারপরেও যথেষ্ট পরিষ্কার রয়েছে। এই যে দেখেন অনেক কাদা। অলরেডি রূপক কিন্তু নেমে গিয়েছে এবং সে ভাসছে, আর আমরাও নামবো। রূপক, ওই জাদুকাটা। জাদুকাটা নদী হচ্ছে বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। নদীটি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সুনামগঞ্জ জেলার তাহিরপুরে অবস্থিত। এই নদীটির দৈর্ঘ্য হচ্ছে 37 কিলোমিটার, আর এর গড় প্রস্থ প্রায় 57 মিটার। প্রাকৃতিকভাবেই এই নদীটি সর্পিল আকার ধারণ করেছে, যার গড় গভীরতা প্রায় 8 মিটার। ভারতের মেঘালয় থেকে আসা পানির কারণে এই নদীতে সারা বছরই পানির প্রবাহ থাকে, এবং দেশের খনিজ খাতে এই নদীটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ এই নদী থেকেই প্রতি বছর প্রচুর পরিমাণে কয়লা এবং পাথর উত্তোলন করা হয়। এই পিছনে কি আপনার পিছনে এগুলো? ওইটা হলো কয়লা। কয়লা এগুলো কি ভারত থেকে আসে না? এইগুলো ভারত থেকে আপনি পানিতে আসে, হুম। এই পানির মাধ্যমে আসে, আমাদের দেশের লোকেরা তুলে কয়লা এগুলো। ও আচ্ছা আচ্ছা। আরে পাথরও তো তোলে এখানে? পাথর এখন উঠে না, এখন তো বর্ষাকাল। আমি বললাম এমনি তোলে তো? এমনিতে উঠে পাথর। হ্যাঁ। ওই যে আপনি পিছনের পাথর থেকে। হ্যাঁ, এগুলো এখান থেকে ওঠানো না? এই যে এই পাথরগুলা? জি জি। সবাই অলরেডি পানিতে নেমে গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যে ঝাপাঝাপি শুরু হয়ে যাবে। আয়োজিত
আজকে আমাদের টাঙ্গুয়ার হাওরের প্রথম ইভেন্টে দেখছেন পোলাপান কি চিল করছে ভাই। আসলে না না, পৃথিবীর কাছে হেরে যাচ্ছি, বাঁচাতে পারবো না। না না না, কি বলছো তুমি? তুমি কেন আমাকে বাঁচাবে না? তবে ভাই সত্য কথা বলছে, আল্লাহ মানে আল্লাহ পাক আসলে কিছু বলা নাই, আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি। আসলে এত চমৎকার ওয়েদার, জাদুকাটা নদীতে বৃষ্টি বিলাস, এটা অসম্ভব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, না সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। সবাই খুব পছন্দ করছে, মাস্তি করছে। ওই যে ওই ছেলেটা ভাসছে, আমি এখন একটু সাঁতার কেটে যাই ওর কাছে, দেখি কি অবস্থা। এখানে আর ঠাই নাই, মোটামুটি আমরা গভীর পানিতে চলে এসেছি। আসলে লাইফ জ্যাকেট পরাটা এখানে খুবই গুরুত্বপূর্ণ, সাঁতার জানলেও। কারণ হচ্ছে লাইফ জ্যাকেট পরে থাকলে আপনারা একটা ফিল পাবেন, অনেকক্ষণ ধরে বেঁচে থাকতে পারবেন। আর বিশেষ করে আপনাদের আশেপাশে মাছও থাকতে পারে। এই যেমন আমার সামনে একটা বড় মাছ আছে, যে দেখেন বড় একটা ফিশ, গোল্ড ফিশ। আমরা সাধারণত নদীতে এত বড় সাইজের গোল্ড ফিশ দেখি না। গোল্ড ফিশ যাচ্ছে। অসাধারণ, বাচ্চাটা মাঝখানে চলে গিয়েছে গোসল করতে করতে। এইখানে কিন্তু আর ঠাই নাই, একেবারে নাজেহাল অবস্থা। আমরা প্রচন্ড ভিজছি। আমার পেছনে ট্রলার, আর সাথে বরাবরের মতো অনিন্দ রয়েছে। কি বলতে চাও বলো? হ্যাঁ, আমি আসলে পুরো স্পিচলেস। আমি এইরকম একটা এনভায়রনমেন্ট, আপনি একটু দেখেন। কোনটা কোনটা? এই যে এই মাশাআল্লাহ, টোটাল একটা মাশাআল্লাহ। জায়গা, আপনি জাস্ট এইভাবে করে, মানে আপনি বুঝেন আমি এইভাবে ভেসে আছি হ্যাঁ। পানিতে, পুরো একটা ভিউ। হ্যাঁ, মানে অস্থির অস্থির। প্রকৃতির এত কাছে এসে হ্যাঁ, এইটা আসলে আসলে উপভোগ করাটা যে কত বড় একটা পাওয়া। আলহামদুলিল্লাহ। দাও, লাভ দাও। এটাই হচ্ছে জাদুকাটার মজা। হুররা! না, লাইফ জ্যাকেটটা পরে কিন্তু একটু ঠান্ডা কম লাগতেছে না? মোটামুটি হ্যাঁ। ঠান্ডা, আসলে নামার সময় একটু ঠান্ডা লাগে, তারপরে বডি তারপরে হচ্ছে body adjust করে টেম্পারেচারটা নেয়। হ্যাঁ অ্যাবজর্ব করে নেয়। টাইটানিকের ফিল হচ্ছে। হ্যাঁ, টাইটানিক আমরা বেশি আছি। আসলে টাঙ্গুয়ার হাওরে গোসলের একটা মজা, আর এইখানে এই পরিবেশে গোসলের আর একটা মজা। কি বলো? অলওয়েজ চিল, কারণ এখানের পানি অনেক বেশি ঠান্ডা, আর টাঙ্গুয়ার হাওরের পানি গরম। আপনারা যারা প্যাকেজে ঘুরতে আসবেন তাদের জন্য একদম সর্বশেষ এপিসোড হচ্ছে এই জাদুকাটা নদীতে গোসল করা। আমরাও তাই এই গোসলটা সেরে এখন আবার নৌকায় চেপে তাহিরপুর ফেরত যাব। আমাদের টাঙ্গুয়ার হাওর ভ্রমণের আজকে হচ্ছে সর্বশেষ দিন, আর একে একে আমরা 5টা স্পট ঘুরেছি এবং তা আপনাদেরকে এক এক করে দেখিয়েছি। আর এই পুরো ঘোরাঘুরি এবং খাওয়া দাওয়া সহ আমাদের প্যাকেজের রেট পড়েছে জন প্রতি 7,500 টাকা। তবে আপনারা যদি এক রুমে 3 জন করে আসেন তাহলে রেট কিছুটা কম পড়ে। এ সকল তথ্যের বিস্তারিত আমার ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আপনারা যারা যেতে ইচ্ছুক তারা চাইলে ট্রাভেল বাস্কেটের সাথে যোগাযোগ করে যেতে পারেন। ডেসক্রিপশন বক্সে এই ট্রাভেল গ্রুপের ডিটেল কন্টাক্ট নাম্বার আমি দিয়ে রাখবো। সুতরাং জাদুকাটা নদী থেকে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আগামী পর্বে সুনামগঞ্জের অন্য কোনো জায়গা থেকে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।